ফার্মগেটে মেট্রো রেলের পিলারের বেয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহত, তদন্ত কমিটি গঠন। আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত বন্ধ মেট্রো চলাচল। নির্বাচনের অভিযাত্রায় সবাইকে জুলাইয়ের চেতনা ধারণার আহ্বান বিএনপি ও জামাত নেতাদের। জাপাকে নির্বাচনের বাইরে রাখার তাগিদ এনসিপির। নভেম্বরে 250 প্রার্থীর চূড়ান্ত তালিকা দেবে বিএনপি। নেতারা বলছেন, বিএনপিকে চ্যালেঞ্জের সক্ষমতা জামাতের এখনো হয়নি। ভোট কেন্দ্রের তালিকা চূড়ান্ত, ঘোষণা আজ, জানিয়েছেন ইসি সচিব। নির্বাচন ভালো হবে, লেভেল প্লেইং ফিল্ড থাকবে, আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। শেখ হাসিনা ও 23 সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুমের 2 মামলার শুনানি পিছিয়ে 23 নভেম্বর। আরেক মামলায় 2 সেনা কর্মকর্তার হাজিরা পরের দিন। এবার বিস্তারিত। রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো লাইনের বেয়ারিং প্যাড খুলে পড়ে নিহত হয়েছেন এক পথচারী, আহত হয়েছেন আরও একজন। রোববার বেলা 12:30টার দিকে এই ঘটনা ঘটে। এরপর কিছুক্ষণ মেট্রো রেল চলাচল বন্ধ রেখে পরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সীমিত করা হয়। সন্ধ্যার পর চালু করা হয় মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত। এদিকে এই ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান। নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন তিনি। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। 1 বছরের ব্যবধানে ফের ভেঙে পড়ল মেট্রো রেলের বিয়ারিং প্যাড। দুপুর 12টার কিছু পর রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশন এলাকায় বিয়ারিং প্যাডটি খুলে পড়ে এক পথচারীর ওপর। এতে ঘটনাস্থলেই নিহত হন ওই ব্যক্তি। এই ঘটনার পর পথচারীদের মধ্যে দেখা দেয় উদ্বেগ, বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। প্রত্যক্ষদর্শীরা জানান, এই ঘটনায় আহত হন আরও এক ব্যক্তি। একটা শব্দ হলো, ওই টাইমে পরে আমরা এখান থেকে দেখছি অন্য লাশ করে রয়েছে এইটুকু। পরে আমরা তো ডরাতে রোদে গেছিলাম। উনি পাশে পড়েছিল আর ওইটা পাঞ্চিং করে আবার সামনে পড়ছে, আর একটা দোকানেও তছনছ করে ফেলাইছে। মানে উনি দোকানে লোক ছিল, ওনারও বুকে লাগছে, উনি হসপিটালে আছে। দুপুর 2টার পর ঘটনাস্থল পরিদর্শনে আসেন সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান। এ সময় তিনি বলেন, এই ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পর জানা যাবে ঘটনার মূল কারণ। পাশাপাশি নিহতের পরিবারকে 5 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানান তিনি। নিহতের সমস্ত দায় দায়িত্ব আমরা গ্রহণ করব, মেট্রো রেল গ্রহণ করবে। এই ঘটনাটা কেন ঘটলো সেটার জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। এটা কি ডিজাইন ডিফেক্টের কারণে হয়েছে, যে এটা কি নির্মাণের কাজের ত্রুটির জন্য হয়েছে, নাকি কোনো নাশকতামূলক কিছু হয়েছে, কি কারণে সেটা দেখবে এবং এটার জন্য যারা দায়ী তাদেরকে চিহ্নিত করবে এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেই জন্য সুপারিশ প্রদান করবে। এর আগে গত বছরের 18ই সেপ্টেম্বর মেট্রো রেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত 11 ঘন্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় নির্বাচনের অভিযাত্রা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য জুলাইয়ের চেতনা ধারণের আহ্বান জানিয়েছেন বিএনপি ও জামাতের নেতারা। দেশ গঠনের মূল ইস্যুগুলোতে ঐক্যবদ্ধ থাকতে পারলে কোনো পরাশক্তি বা অভ্যন্তরীণ শক্তি ক্ষতি করতে পারবে না বলেও মন্তব্য তাদের। এদিকে এনসিপি নেতারা বলছেন, জুলাই সনদের আইনি ভিত্তির বিকল্প নেই। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে প্রতিহত করতে নির্বাচন থেকে বাইরে রাখতে হবে জাতীয় পার্টিকে। শুভ মাহফুজের রিপোর্ট। গণ অধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে রবিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আসেন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। এতে জুলাই আন্দোলনের রাজনৈতিক দলগুলোর মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠান মঞ্চ। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় সংসদের বিকল্প নেই। আর সাংঘর্ষিক রাজনীতি পরিহার করে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান জানান দলের আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকলে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে। এখন রাস্তার আন্দোলন নয়, এখন আন্দোলন হচ্ছে জনগণের কাছে আমাদেরকে যেতে হবে। আমরা সাংঘর্ষিক রাজনীতির দিকে যেতে পারবো না, আমরা হিংসাপরায়ণ রাজনীতির দিকে যেতে পারবো না। আমরা পরস্পরের সাথে সম্পর্ক নষ্ট করে রাজনীতি করে যদি যাই, আবার সেই পুরনো কালচার আমাকে ফিরে যেতে হবে। জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে, যেভাবে সবাই স্বাক্ষরিত করেছেন
এবং সেখানে যেগুলো নোট অফ ডিসেন্ট সহকারে সম্মতি প্রকাশ করা হয়েছে, হুবহু এই জুলাই জাতীয় সনদকে বাস্তবায়নের জন্য সার্বভৌম জনগণের সম্মতির ভিত্তিতে যখন একটা পার্লামেন্টের উপর বাধ্যবাধকতার সৃষ্টি করা হবে, তখন সেই জায়গা থেকে কোনো সংসদ সদস্য এবং সেই জাতীয় সংসদ সরতে পারবে না। এবং সেইটাই হচ্ছে প্রকৃত জনগণের অভিপ্রায় এবং কনস্টিটিউয়েন্ট পাওয়ার। সেই জনগণের কনস্টিটিউশন পাওয়ারটা গণভোটের মাধ্যমে প্রকাশিত হবে বলেই সেই পার্লামেন্ট তার বাইরে যেতে পারবে না। নির্বাচন যেন বাধাগ্রস্ত না হয় সেজন্য জুলাইয়ের চেতনা ধারণের আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। মহান জাতীয় ঐক্যের যে দৃষ্টিভঙ্গিতে জুলাইয়ের যে চেতনা আমরা ধারণ করেছি, সেই চেতনাও যেন আমরা ধারণ করতে পারি। অনেক পরাশক্তি দেশে এবং ভেতরের নানান এজেন্সি ক্রিয়াশীল হবে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ, একটি নতুন বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের পথে অনেক বাধা আমাদের আসবে। সেজন্য রাজনৈতিক মত পথের ভিন্নতা থাকা সত্ত্বেও আমরা যেন দেশ গঠনের মেজর ইস্যুতে যেন আমরা জাতীয় ঐক্যমত থাকতে পারি। জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগকে ফেসিবাদী করেছে যে জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এই আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার জন্য জাতীয় পার্টির যেসব নেতারা বক্তব্য দিচ্ছেন, তারা দেশ বিরোধী বক্তব্য দিচ্ছেন, তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আওয়ামী লীগের দোসর এবং ভারতীয় এজেন্ট এই বাংলাদেশের রাজনীতিতে যখন থেকে তারা এসেছে, এই বিস্ফোরা জাতীয় পার্টির বিষয়ে ফয়সালা না হয়ে যদি আমরা নির্বাচনে যাই, আমাদের জন্য শনির দশা অপেক্ষা করছে। কারণ এই জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ব্যাক করবে। নির্বাচন ছাড়া সংস্কার ভালোভাবে করা সম্ভব নয়, তাই নতুন বাংলাদেশের পথে সংস্কার বাস্তবায়নে দ্রুত নির্বাচনের তাগিদ দেন রাজনীতিকরা। জনগণের অধিকার আমাদের অঙ্গীকার। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। এ মাসের শেষ দিকে এবং নভেম্বরে 250 প্রার্থীর চূড়ান্ত তালিকা দেবে বিএনপি, জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। জনপ্রিয় প্রার্থী বেশি থাকায় কিছু আসনে চূড়ান্ত করতে সময় লাগছে জানিয়ে বলেন, জনপ্রিয়তা কিছুটা বাড়লেও পরিচিতি ও জনসম্পৃক্ততা কম থাকায় বিএনপিকে চ্যালেঞ্জের সক্ষমতা জামাতের এখনো হয়নি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আনালের মতে, পরিচ্ছন্ন ইমেজ, জনপ্রিয়তা ও দলীয় ত্যাগ বিবেচনায় নেওয়া হচ্ছে মনোনয়নে। আহমেদ সরোয়ারের রিপোর্ট। 5 আগস্টে সরকার পতনের পর দলের প্রধান সহ অনেক কেন্দ্রীয় নেতা দেশ ছেড়ে পালিয়েছেন, অনেকে কারাগারে। তার উপর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় রাজনীতির মাঠ এখন অনেকটা একতরফা। এই পরিস্থিতিতে আসন্ন সংসদ নির্বাচনে অনেকটা নির্ভর থাকার কথা বিএনপির, কিন্তু দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক আগে থেকেই বলছেন, কেউ কেউ যত সহজ ভাবছে তত সহজ হবে না নির্বাচন। সামনের নির্বাচন এত সহজ নয় আপনারা যত সহজ ভাবছেন। এমন অবস্থায় বিএনপির নমিনেশন কারা পাচ্ছে তা নিয়ে রয়েছে নানা আলোচনা। সহজ ভেবে কঠিন হওয়া নির্বাচনের প্রার্থী বাছাইয়ের কাজ এরই মধ্যে শেষ পর্যায়ে বলে জানালেন দলের নীতি নির্ধারকরা। প্রার্থী অলমোস্ট বাছাই করা হয়ে গিয়েছে। অল্প কয়েকটি আসনে যেখানে তীব্র প্রতিদ্বন্দ্বিতা আমাদের দলীয় নেতাকর্মীদের মধ্যে, সেখানে একটু সময় নিচ্ছেন, আমরা অ্যাক্টিং চেয়ারপারসন একটু সময় নিচ্ছেন। তো আমি মনে করি যে মোটামুটি এই মাসেই নভেম্বরের শেষ হওয়ার আগেই আমরা অন্তত 250 প্রার্থী তালিকা দিতে সম্ভব হবে। কয়েকটি তালিকা আমরা রেখেছি আমাদের শরিক দলের জন্য, যারা আমাদের মিত্র ছিল, যুগপৎ আন্দোলন করেছে, তাদের জন্য কিছু আসন আমরা রেখেছি। ত্যাগী নেতাকর্মী যাদের হয়তো অর্থবিত্ত বা সম্পদ ওইভাবে নেই, কিন্তু জনপ্রিয়তা এগিয়ে রয়েছেন, এই দুটার মিলের মাধ্যমেই তো হবে। একটা ফুলের বাগানে তো সব ফুলে ঘ্রাণ থাকে না, কিন্তু বাগানের সৌন্দর্য তো সব রকমের ফুল মিলিয়েই। সেই সমন্বয়টা বিএনপি অতীতেও করেছে, এখনও করবে। গণ অভ্যুত্থানের চেতনা ও নতুন প্রজন্মের প্রত্যাশা সামনে রেখেই প্রার্থী বাছাইয়ের কাজ চলছে বলে জানান বিএনপি নেতারা। বিবেচনায় থাকছে ব্যক্তিগত ইমেজ ও সাংগঠনিক দক্ষতাও। আমরা ক্লিন ইমেজের প্রার্থী খুঁজছি, যার ইমেজ ভালো, যার বিরুদ্ধে কোনো চাঁদাবাজির অভিযোগ নাই, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও যারা অতীতে দলের জন্য কষ্ট করেছেন, জেল কেটেছেন, আন্দোলন সংগ্রামে ভালো ভূমিকা রেখেছেন, নির্যাতিত হয়েছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাতে, সেই ধরনের ব্যক্তিদেরকেও আমরা প্রেফারেন্স দেওয়ার চেষ্টা করব। জনপ্রিয়তায় কে সবচেয়ে ঊর্ধ্বে
এবং সাংগঠনিক ক্ষেত্রেও কার ত্যাগ তিতিক্ষা আছে, দুটো মিলিয়ে যার নাম্বার সবচেয়ে বেশি তাকেই তো দেওয়া উচিত। বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দলে, এত জনপ্রিয়তা সমৃদ্ধ দলে একাধিক প্রার্থী থাকবে না, এটাও তো চিন্তা করা ঠিক না। একাধিক প্রার্থী থাকবেই, সেটাই স্বাভাবিক। তার মধ্য থেকেই সমন্বয় হবে এবং তার মধ্য থেকেই চূড়ান্তভাবে যার নাম ঘোষণা করা হবে, দলের সবাই তার পক্ষে কাজ করবে। জামাত অনেক আগে প্রার্থী বাছাই শেষ করলেও নির্বাচনী দৌড়ে বিএনপি পিছিয়ে আছে বলে মানতে নারাজ নেতারা। তাদের তো বোধহয় অতীতের ফলাফল ভালো না, এই কারণে এবার পাশ করতেই হবে, না হলে কোনো উপায় নেই। সেই কারণে তাদের প্রস্তুতিটা এত আটঘাট বেঁধে এবং এত আগে শুরু হয়েছে। জামাত ইসলামী এখনও বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো স্তরে আসে নাই। তাদের জনপ্রিয়তা আগের চাইতে বেড়েছে, তাদের প্রার্থীরাও ক্লিন ইমেজের, কিন্তু তাদের অত পরিচিতি নেই, জনগণের সাথে তাদের সম্পৃক্ততা নেই। বিএনপি প্রার্থী অনেকের কারো বিরুদ্ধে হয়তো চাঁদাবাজি বা অন্যান্য অনিয়মের অভিযোগ রয়েছে, কিন্তু তাদের জনসম্পৃক্ততা অনেক গভীরে। অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা দিয়ে এবারও নির্বাচনী পরীক্ষায় ভালোভাবেই উতরে যাবে বলে আত্মবিশ্বাস বিএনপি নীতি নির্ধারকদের। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগের 10 জেলার 36টি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীদের সাথে আজ কথা বলবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি গুলশান বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকেল 5টায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে দলীয় মনোনয়ন চূড়ান্ত করতে মাঠে থাকা প্রতিদ্বন্দ্বীদের সাথে কথা বলবেন। দল যাকে মনোনয়ন দেবে তাকে বিজয়ী করতে ঐক্য ধরে রেখে সবাইকে একসাথে কাজ করার বার্তা দেবেন তারেক রহমান। মনোনয়ন প্রত্যাশীরা এমন তথ্য দিয়ে জানান, ফেব্রুয়ারির নির্বাচনে খুলনা বিভাগের অধিকাংশ আসনে ধানের শীষ প্রতীক জয়লাভ করবে। খুলনা বিভাগের শতাধিক মনোনয়ন প্রত্যাশী ডাক পেয়েছেন ধানমন্ডি কার্যালয়ের ভার্চুয়াল বৈঠকে। এই একটি কথায় মেসেজটা দিবেন যে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। পার্টির কেন্দ্রীয় পর্যায় থেকে যাকে নমিনেশন দেওয়া হোক না কেন, সবাই যাতে একসাথে কাজ করতে পারে, সবাই যাতে একসাথে আগামী দিনে বিএনপির নীতি আদর্শ এবং 31 দফাকে এগিয়ে নিতে পারে, সেই ব্যাপারে তাদেরকে ওই অনুষ্ঠানে ব্রিফিং করা হবে। নভেম্বরে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে পরিবারের সদস্যদের নিয়ে সৌদি আরব যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর। তিনি জানান, তারেক রহমান 20 থেকে 21 নভেম্বরের মধ্যে সৌদি আরবে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। ওমরাহ সম্পন্ন করে তিনি লন্ডনে ফিরে যাবেন। বাংলাদেশে আসার বিষয়ে জানতে চাইলে ফজলে ইলাহি আকবর বলেন, ওমরাহ শেষে তিনি নভেম্বরের শেষ ভাগে বা ডিসেম্বরের শুরুতে ঢাকায় ফিরতে পারেন, তবে তারিখ এখনো ঠিক হয়নি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোট কেন্দ্রের তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আজ সোমবার তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার বিকেলে আগারগাঁও নির্বাচন কমিশন অফিসে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। আরও জানান, নির্বাচনী জোট করলেও ভোটে প্রার্থীকে সংশ্লিষ্ট দলের প্রতীকে ভোটের বিধান আরপিওর সংশোধনীতে রাখায় সে ব্যাপারে বিএনপির আপত্তির চিঠি পেয়েছে কমিশন। এ বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে বলেও জানান ইসি সচিব। এর আগে আসন্ন সংসদ নির্বাচন আয়োজনে কমিশনের সার্বিক প্রস্তুতি বিষয়ে জানতে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছেন কমনওয়েলথের প্রতিনিধিরা। পরিকল্পনা অনুযায়ী তো সবকিছু যে 100% করা সম্ভব নয়, এটা আপনারাও জানেন, আমরাও জানি। পরিস্থিতির প্রেক্ষাপটে কিছু কিছু জায়গায় অ্যাডজাস্টমেন্ট আনতে হয়। কিছু কিছু বিষয়ে আমরা আগেই কমপ্লিট করেছি, কিছু কিছু বিষয়ে আমরা অপেক্ষা করতে হয়েছে। ভোট কেন্দ্রের কথা বললেন, আমি আগামীকালকে জানিয়ে দেব। আগামী জাতীয় সংসদ নির্বাচন ভালো হবে বলে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড থাকবে বলে আশ্বস্ত করেছেন। রোববার সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। রাজনৈতিক দলগুলো কিছু সমস্যার সমাধান করলে এবং জনগণ সচেতন থাকলে নির্বাচন সুন্দর হবে। বিভিন্ন ক্ষেত্রে পদায়ন এবং বদলির ক্ষেত্রে কোনো অনিয়ম হচ্ছে না দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা যে কোনো অনিয়মের খবর প্রকাশ করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। তিনি জানান, একক ব্যক্তির নামে সিম কার্ডের সংখ্যা 10টি থেকে 2টিতে কমিয়ে আনতে চায় সরকার। নির্বাচনের আগে সেটি 5 থেকে 7টিতে কমিয়ে আনার চেষ্টা করা হবে। তারেক রহমানের জন্য বুলেট প্রুফ গাড়ির অনুমতি দেয় তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা আছে কিনা এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্য কেউ চাইলেও অনুমতি দেয়া হবে। সভায় দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।
জাপানে কয়েক হাজার দক্ষ ড্রাইভার নিয়োগে বাংলাদেশে একটি ড্রাইভিং স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনার ঘোষণা দিয়েছেন দেশটির শীর্ষ জাপানি উদ্যোক্তা ও রাজনীতিবিদ মিকি ওয়াতানাবে। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে ওয়াতামি গ্রুপের প্রতিষ্ঠাতা ওয়াতানাবে এই ঘোষণা দেন। এজন্য 12,000 বর্গমিটার এলাকা খুঁজছেন বলে প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করেন তিনি। প্রস্তাবিত ড্রাইভিং স্কুলের জন্য উপযুক্ত জমি চিহ্নিত করতে তাৎক্ষণিক নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। মিকি ওয়াতানাবে জানান, মুন্সিগঞ্জের মনোহরদীতে একটি ভাষা প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠা করেছেন, যেখানে কমপক্ষে 3,000 বাংলাদেশি কর্মীকে প্রশিক্ষণ ও নিয়োগ দেওয়া হবে। প্রধান উপদেষ্টা এই একাডেমিতে জাপানি শিষ্টাচার, সাজসজ্জা ও সাংস্কৃতিক শিক্ষার ওপর জোর দেন। এছাড়াও নার্সিং, নির্মাণ ও কৃষিকাজে প্রশিক্ষণ কর্মসূচির সম্প্রসারণের জন্য উৎসাহিত করেন। ওয়াতানাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে নতুন প্রতিষ্ঠিত জাপান সেলের প্রশংসা করেন তিনি। ঢাকায় বা তার কাছাকাছি আরেকটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের আগ্রহ প্রকাশ করলে তা খুঁজে বের করতে তাৎক্ষণিক কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও 23 সেনা কর্মকর্তা সহ 30 জনের বিরুদ্ধে গুমের 2টি মামলার পরবর্তী শুনানি 20 নভেম্বর থেকে পিছিয়ে 23 নভেম্বর নির্ধারণ করা হয়েছে। রোববার প্রসিকিউশনের আবেদনে ট্রাইব্যুনাল 1 এই তারিখ দেয়। 2 মামলায় গ্রেপ্তার হয়ে সেনানিবাসের ভেতরে সাব জেলে থাকা 13 সেনা কর্মকর্তাকে 23 নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করা হবে। এছাড়া জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় 28 জনকে হত্যার মামলার পরবর্তী শুনানি 5 নভেম্বর থেকে পিছিয়ে 24 নভেম্বরে নেওয়া হয়েছে। এই মামলার 4 আসামির মধ্যে গ্রেপ্তার থাকা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ 2 সেনা কর্মকর্তাকে 24 নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করা হবে। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ 11 জনের বিরুদ্ধে গুমের আরেকটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 11 ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এই বিবিধ মামলা থেকে যে 2টি মামলা ট্রাইব্যুনালে এসেছে, সেই দুটি মামলাতেও সাবেক প্রধানমন্ত্রী, তার নিরাপত্তা উপদেষ্টা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত এবং সার্ভিং সামরিক কর্মকর্তারা আসামি হিসাবে ছিলেন। আপনারা জানেন যে ওনাদেরকে 2টি মামলায় এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। সেই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছিল 20 নভেম্বর। প্রসিকিউশনের পক্ষ থেকে আজকে একটি আবেদন করে এই মামলার তারিখ পরিবর্তনের জন্য আমরা একটা প্রার্থনা করেছিলাম। সেই আবেদন মঞ্জুর হয়ে আগামী নভেম্বর মাসের 23 তারিখে ও 2টি মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। অতএব ওনাদেরকে পরবর্তী তারিখ যেটা 20 নভেম্বর ছিল সেটা পরিবর্তিত হয়ে 23 নভেম্বরে পরিবর্তিত হয়েছে এবং স্থানান্তরিত হয়েছে। সততা ও নিষ্ঠার সাথে উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে দেশ গঠনে কোর অব ইঞ্জিনিয়ার্স এর প্রশংসনীয় ভূমিকা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে রোববার ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং এর কোর অব ইঞ্জিনিয়ার্সের 9ম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান এবং বার্ষিক অধিনায়ক সম্মেলনে যোগ দিয়ে সেনাপ্রধান একথা বলেন। এ সময় সেনা সদস্যদের প্যারেড পরিদর্শন করেন তিনি। কোরের সক্ষমতা বৃদ্ধি সহ নানাবিধ কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি জানিয়ে সেনাপ্রধান আরও বলেন, এই কোরের কল্যাণমূলক কার্যক্রম বাড়ানোর চেষ্টা করা হবে। বলেন, বিদেশের মাটিতে রাস্তা নির্মাণ, কালভার্ট নির্মাণ ও অবকাঠামো নির্মাণে দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে এই কোর। রাজনৈতিক লেজুর বৃত্তি ও দুর্বৃত্তায়ন মুক্ত রাখতে সাংবাদিকদের জন্য ন্যূনতম বেতন প্রস্তাব করার কথা জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি আরও জানান, যে গণমাধ্যম ন্যূনতম বেতন মানবে না তারা সরকারের কাছ থেকে কোনো ধরনের সুযোগ সুবিধা পাবে না। তিনি বলেন, মিডিয়া বন্ধ নয়, নতুন মিডিয়া চালুর ব্যাপারে ইতিবাচক অন্তর্বর্তী সরকার। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সাগর রুনি হত্যার কোনো ক্লু না থাকায় মামলার কিনারা করা যাচ্ছে না। রাজনৈতিক লেজুর বৃত্তির ভিতরে ঢুকে ফলে এই দুর্বৃত্তপনাটা বন্ধ করার জন্য অবশ্যই সাংবাদিকদের একটা ডিগনিফাইড লাইফ দিতে হবে। আমরা ওয়েজ বোর্ডের জন্য অন্তত 3-4 বার চেষ্টা করেছি যে বসে নওয়াব এবং যেই অ্যাডকো এবং আরো অন্যদেরকে মিলে বসে একটা সমাধান আসার জন্য, কিন্তু আমার কাছে মনে হচ্ছে গত 3-4 মাসে আমার চেষ্টা আমি সফল হতে পারিনি। আমরা একটা বেসিক স্যালারি সাংবাদিকদের জন্য প্রস্তাব করে যেতে চাই এবং সাংবাদিকদের যদি এই বেসিক স্যালারি না দেওয়া হয় তাহলে ওই পত্রিকা আমরা বা আউটলেটকে আমরা এই সুবিধা দিব না। যে ক্লু দিয়ে আপনি এগোতে পারবেন সেই ক্লু কিছুই রেখে যায়নি। পুরো জিনিসটা নিয়ে সত্যিকার অর্থে খুবই সিরিয়াস একটা টিম কাজ করছে পিবিআই এর,
তারা যদি কোনো ব্রেক থ্রু হয় আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো, বাট এটা খুবই কষ্টসাধ্য কাজ। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। ফার্মগেটে মেট্রো রেলের পিলারের বেয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী নিহত, তদন্ত কমিটি গঠন। আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত বন্ধ মেট্রো চলাচল। নির্বাচনের অভিযাত্রায় সবাইকে জুলাইয়ের চেতনা ধারণের আহ্বান বিএনপি ও জামাত নেতাদের। জাপাকে নির্বাচনের বাইরে রাখার তাগিদ এনসিপির। নভেম্বরে 250 প্রার্থীর চূড়ান্ত তালিকা দেবে বিএনপি। নেতারা বলছেন বিএনপিকে চ্যালেঞ্জের সক্ষমতা জামাতের এখনো হয়নি। ভোট কেন্দ্রের তালিকা চূড়ান্ত, ঘোষণা আজ, জানিয়েছেন ইসি সচিব। নির্বাচন ভালো হবে, লেভেল প্লেইং ফিল্ড থাকবে, আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। শেখ হাসিনা ও 23 সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুমের 2 মামলার শুনানি পিছিয়ে 23 নভেম্বর। আরেক মামলায় 2 সেনা কর্মকর্তার হাজিরা পরের দিন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnewse। ধন্যবাদ।